যে যাদের সাথে আমাদের হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক, এটা অকূটনৈতিক সম্পর্ক। বাংলাদেশ এবং ভারত এশিয়ার এই দুই দেশকে স্বামী স্ত্রী হিসেবেই গণ্য করতেন অনেকে। তবে তাদের মধ্যে কে স্বামী কে স্ত্রী সেটা আমার বোধগম্য নয়। তবে স্বামী স্ত্রী হিসেবে গণ্য করার সময়টা এখন আর নেই, কারণ কঠোর ভারতপন্থী ফ্যাসিবাদী হাসিনা সরকার এখন নিজেই দেশ আউট। ওয়েট, আমরা জানি ভারতের আশেপাশের দেশ যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, আফগানিস্তান, এমনকি শ্রীলঙ্কাও দিন দিন ভারত বিদ্বেষী হয়ে উঠছে। শুধুমাত্র ভারত বিদ্বেষী নয়, কঠোরপন্থী ভারত বিদ্বেষী। তবে কেন দিন দিন এশিয়ার বিভিন্ন দেশগুলো হয়ে উঠেছে ভারতের শত্রু? এই শত্রুতার জেরেই কি স্বাধীন হয়ে যেতে পারে সেভেন সিস্টার্স? বাংলাদেশের মানুষই বা কেন দিন দিন ভারত বিদ্বেষী হয়ে উঠছে? সবকিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। বাংলাদেশ, ভারত আর পাকিস্তান এদের ইতিহাস কম বেশি আমরা সবাই জানি। এই তিনটি দেশ এক সময় একসাথেই সংযুক্ত ছিল এবং তখন মহাভারতে কি কি ঘটেছিল সেসব ইতিহাস আমাদের সবার জানা। তবে কেন এখন দুই বাংলার মধ্যে এত রেষারেষি? দেখুন, পার্সোনালি পুরো দেশের মানুষের শত্রু ভারতীয় মানুষ নয়, বরং বাংলাদেশের মানুষের শত্রু ভারতীয় ক্ষমতাসীন বিজেপি সরকার। কারণ বিজেপি হচ্ছে কঠোর হিন্দুপন্থী একটি রাজনৈতিক সংগঠন, যারা মূলত হিন্দুদের ম্যানিপুলেট করেই ক্ষমতায় টিকে আছে। যাই হোক, সেসব বিষয় নিয়ে কথা না বলে মূল টপিকে চলে যাওয়া যাক। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। বাংলাদেশের মানুষের ভারত বিদ্বেষী হয়ে ওঠার অন্যতম একটি কারণ সীমান্ত হত্যা। ভারতের সাথে চায়না, পাকিস্তান, নেপাল, ভুটান এবং বাংলাদেশের সীমান্ত রয়েছে। তবে বাংলাদেশ ছাড়া অন্যান্য সব দেশেরই সীমান্ত মোটামুটি নিরাপদ। বাংলাদেশ ছাড়া ভারতের অন্য সব সীমান্তেই অগ্নিয়াস্ত্র ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। বরাবরের মতো বাংলাদেশ সীমান্তেও অগ্নিয়াস্ত্র ব্যবহার করা নিষিদ্ধ। ভারতীয় সীমান্ত রক্ষার্থীদের বিরুদ্ধে 2000 সালের পর থেকে এখনো পর্যন্ত 1500 সাধারণ ও বেসামরিক বাংলাদেশিদের হত্যার অভিযোগ উঠেছে। একটি বাংলাদেশি এনজিও 2011 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভারতীয় সীমান্ত বাহিনী দ্বারা কমপক্ষে 17 জন হত্যা ও বিভিন্ন নির্যাতনের একটি দৃষ্টান্তমূলক নথিপত্র তৈরি করেছেন। মানবাধিকার সংস্থায় প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী 10 বছরের মধ্যে অর্থাৎ 2001 থেকে 2010 সাল পর্যন্ত ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী অর্থাৎ বিএসএফ এর হাতে প্রায় 1000 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ভারতীয় আধা সামরিক বাহিনী নিয়মিত হুমকি দেয়, নির্যাতন করে এবং সীমান্তে বসবাসকারী স্থানীয় বাংলাদেশি বেসামরিক নাগরিকদের আটক করে নির্যাতন করে। বাংলাদেশ ভিত্তিক একটি মানবাধিকার সংগঠন অভিযোগ করেছে যে সীমান্ত এলাকায় বিএসএফ ধর্ষণ, লুটপাটের শিকার হয়েছে কত শত সহস্র মানুষ, তার হিসাব আজও মেলেনি। কিছুদিন পরপরই নিউজ পোর্টালে দেখতে পাবেন ভারতীয় সমর্থকরা বাংলাদেশি টাইগার সমর্থকদের অপমান করেছে, টাইগার সমর্থকদের হেনস্থা করেছে, টাইগার সমর্থকদের মারধর করেছে। যেমন গত কদিন আগে বাংলাদেশ দলের সুপার ফ্যান টাইগার রবিকে মেরে হাসপাতালে পাঠিয়ে দেয় ভারত সমর্থকরা। কানপুর গ্রিন পার্ক স্টেডিয়ামের মিডিয়া সেন্টারের দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা রবিকে হাসপাতালে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন এবং সে পুলিশ কর্মকর্তা বলে, আমরা তাকে হাসপাতালে পাঠিয়েছি এবং তার সমস্যা হয়েছে কিনা সেটা চিকিৎসকরা চিকিৎসা করেই বুঝতে পারবেন। সুস্থ হওয়ার পর রবি জানান, আমাকে পতাকা উড়াতে দিচ্ছে না, আমি ওদের দেখিয়েছি আমি টিকিট নিয়েই মাঠে ঢুকেছি, আমিও আইসিসির ফ্যামিলি মেম্বার, তারপরেও আমি টিকিট নিয়ে ঢুকেছি। মুশফিকুর রহিম আমাকে টিকিট দিয়েছেন। বাংলাদেশ কিংবা অন্য যে কোনো দেশের খেলা দেখতে আমার এবং সোয়েবের টিকিট লাগে না, তারপরেও আমি আইনকে সম্মান করেই টিকিট কিনে মাঠে ঢুকেছি। রবি বলেন, ভারত কোনোদিনই আমাদের ভালো চায়নি, প্রয়োজনে আফগানিস্তানকে সাপোর্ট করেন, সেটা অনেক ভালো, কিন্তু ভারতকে করবেন না, এমনটাই মন্তব্য করেছিলেন সেদিন টাইগার সমর্থক রবি। এর আগে দেখা যায় একদিন টাইগার সোয়েবের বাংলাদেশ ক্রিকেটার আইকন টাইগার নিয়ে ব্যঙ্গ করেছেন ভারতীয় সমর্থকরা, যারা স্টেডিয়ামে বসেই আইনের পরোয়া না করে টাইগার সমর্থকদের কাছ থেকে বাঘের প্রতিমা কেড়ে নেয় এবং সেটা নিয়ে নানা কুরুচিপূর্ণ কাজ করতে থাকে। আগ্রাসী নীতির কারণে প্রতিবেশী সব দেশের সঙ্গেই ভারতের দূরত্ব সৃষ্টি হচ্ছে বলে একটি প্রতিবেদন প্রকাশ করে প্রথম আলো। সবাই ভারতের অবিবেচনা, প্রস্তুতি, নেতিবাচক আচরণে রুষ্ট। আমাদের যুদ্ধে ভারত আমাদেরকে অনেক সাহায্য করেছে, ভারতের জনগণ সাহায্য করেছে মানবিক কারণে, আর ভারতের পুঁজিবাদীদের মুখপাত্র তার শাসক গোষ্ঠী মুক্তিযোদ্ধাদের যুক্ত হয়েছে তাদের দেশের সাম্রাজ্যবাদী বাজার সম্প্রসারণের উদ্দেশ্যে। তাই স্বাধীনতার পর থেকেই ভারতের সাম্রাজ্যবাদী আগ্রাসনে বাংলাদেশের জনগণ পিষ্ট। বর্তমানে এই আগ্রাসন
অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হচ্ছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার নিজেদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে ভারতের উপর অনেক বেশি নির্ভরশীল। ভারতও তাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সব রকম সুরক্ষা দিচ্ছে। ভারতীয় সাম্রাজ্যবাদী আগ্রাসনে নিষ্পেষিত এদেশের মানুষ মুক্তি চায়। তাই রাষ্ট্র হিসেবে ভারতের চরিত্র কি, কোন অর্থনৈতিক রাজনৈতিক প্রয়োজনে এই আগ্রাসী আচরণ, এই প্রশ্নের মীমাংসা অত্যন্ত জরুরি। আওয়ামী লীগ সরকার প্রতিনিয়ত প্রচার করে যাচ্ছে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। আবার বহু প্রগতিশীল গণতান্ত্রিক মানুষ মনে করেন ভারত একটি আধা উপনিবেশিক আধা সমাজতান্ত্রিক দেশ। ভারতে বৃহৎ পুঁজিবাদী শ্রেণী নেই, যা আছে সাম্রাজ্যবাদীদের তাবেদার, দালাল আর বুর্জোয়া। বাস্তবে ভারত বহু পূর্বেই সাম্রাজ্যবাদী চরিত্র অর্জন করেছে। ভারত একই সময় চীনের নেতৃত্বাধীন সাংহাই সামরিক জোট এবং আমেরিকার নেতৃত্বাধীন স্কোয়াডে যুক্ত, যা প্রমাণ করে ভারত এখন আর সাম্রাজ্যবাদীদের জুনিয়র পার্টনার নয়, বরঞ্চ তারা নিজেরাই বড় ধরনের সাম্রাজ্যবাদী। ভারতের এই সাম্রাজ্যবাদী চরিত্র অনুধাবনে ব্যর্থ হলে শুধু বাংলাদেশ নয়, বরঞ্চ পুরো দক্ষিণ এশিয়াই বিপদে পড়বে। দেখুন, বাংলাদেশ ভারতের মধ্যে পানি চুক্তি নিয়ে, ফারাক্কা বাঁধ নিয়ে সবকিছু নিয়ে চুক্তি থাকলেও চুক্তি মাফিক কোনো কাজ করেনি ভারত। খরার মৌসুমে পানি আটকে রেখে বাংলাদেশের কৃষি জমি শুষ্ক করে ফেলে ভারত। আবার বর্ষার সিজনে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই হঠাৎ উজানের পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের গ্রামের পর গ্রাম ভাসিয়ে দেয়, যার ফলে আমরা দেখতে পাই 2022-এ সিলেটের সবচেয়ে ভয়াবহ বন্যা, 24-এ ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন স্থানে ভয়ঙ্কর বন্যা, যা তৈরি হয়েছে শুধুমাত্র ভারতীয় নিজস্ব স্বার্থ রক্ষার কারণে। ঠিক 10 বছর 3 মাস আগে নরেন্দ্র মোদী যখন প্রথমবারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন, তখন প্রতিবেশী সবগুলো দেশের সরকার বা রাষ্ট্রপতিদের দিল্লিতে আসার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। এমনকি সেই সময় দাওয়াত পেয়েছিলেন পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট নওয়াজ শরীফও। মোদী সরকার সেই প্রথম দিন থেকেই বরাবর বলে এসেছেন তাদের পররাষ্ট্রনীতির সবচেয়ে বেশি গুরুত্ব পাবে প্রতিবেশীরা। আর এই নীতিটার পোশাকি নামকরণ করা হয়েছিল নেইবারহুড ফার্স্ট বা প্রতিবেশী সবার আগে। তবে কথা রাখেননি ভারতীয় বিজেপি সরকার, কারণ তারা বরাবরের মতোই প্রতিবেশীদের সাথে করেছেন বৈষম্য সম্মুখী আচরণ। তারা প্রতিবেশীদের সাথে কোনো দায়িত্বশীলী আচরণ করেনি, আর যার কারণে ভারতীয় আশেপাশের দেশগুলো এখন হয়ে উঠেছে ভারতীয়দের চরম শত্রু। এবং আমাদের দেশে একটি কথা প্রায় বলা হয়, যে যত ভারত বিদ্বেষী সে তত দেশপ্রেমী। কিন্তু আমি বলবো, বাংলাদেশের মানুষ যতটা না ভারত বিদ্বেষী, ভারত সরকার তার চেয়েও বেশি বাংলাদেশ বিদ্বেষী। ভারত বাংলাদেশ এই সংঘাত নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে জানাতে পারেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সমর্থন করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।